দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা আগেই বলেছি যে আজকে আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব এবং অনেক জায়গাতেই অনেক কিছু এইরকম তথ্য পাবেন, কিন্তু ঠিক স্পেসিফিকলি আসলে কি করা দরকার এই জিনিসটা থাকবে না। যেমন ধরেন, আপনারা বলেছিলেন যে কিছু ফন্টের নাম বলবেন যেগুলো মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে লোগো ডিজাইনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো কিন্তু কোনটা আসলে কোন লোগোর জন্য এই কথাগুলো খুব একটা বলা থাকে না। যে কোনো জায়গাতেই দেখবেন যে একটা লোগো করে দেওয়া হচ্ছে, কিংবা হয়তো ওই কয়টাই দেয়া আছে। আজ আমি যেটা করব সেটা হলো ফন্ট বিষয়ক আর লোগো বিষয়ক স্পেসিফিক ধারণা দেব, যেটা এই শীটটাও আমি দিয়ে দেব আপনাদেরকে। এটা দেখলে যে কোনো রকম লোগো করতে, যে একটা লোগো ধরেন ডেসক্রিপশন থাকলো যে এটাতে আমি কোন ফন্ট ব্যবহার করব, এইটা এই ধারণাটা পেয়ে যাবেন, অনেকটা স্পষ্ট ধারণা, তো যেটা সহজে পাওয়া যায় না আর কি। তো এটা থেকে আপনারা পেয়ে যাবেন। তারপর আরও কিছু বিষয় আছে, বলেছি যে গুরুত্বপূর্ণ, অতএব একটু মনোযোগ দিয়ে শোনেন। তো প্রথমে দেখেন কিছু লোক ফন্টের আমি নাম লিখেছি, যেমন হেলভেটিকা। এখানে ওপরে যে কয়টা ফন্টের আমি নাম লিখেছি এগুলো সম্বন্ধে আমি কিছুই বলছি না, শুধু যেহেতু এই লিস্টটা আপনাদেরকে দিয়ে দেব, অর্থাৎ এখানে আমি যা শেখাবো সব তো বলা সম্ভব হবে না, আপনাদেরকে তালিকাটা দিয়ে দেবো, এখান থেকে আপনারা নিজেরা পড়তে পারবেন, একদম সহজ আর কি। আর পাশাপাশি যেটা বুঝতে সমস্যা হবে সেইটা আমাকে বলতে পারবেন, কারণ এটা পড়তে গেলে এত বড় লিস্ট, যেটা পড়তে গেলে ক্লাসের সময় পার হয়ে যাবে, হবে না। আচ্ছা, তো কিভাবে কি করতে হবে আমি এখন বিস্তারিত বলছি। প্রথমত যেটা করবেন, এই যে ওপরে যে কয়টা আছে এবং নিচে যে ফন্টগুলো আছে, আপনারা যেভাবে শিখিয়েছি যে ফন্ট কেমন করে খুঁজতে হয়, সেইভাবে ফন্টগুলো খুঁজে ইনস্টল করবেন। আচ্ছা, প্রথম কাজ গেল। তারপরে এগুলো হচ্ছে কমন ফন্ট, যেটা আপনারা চেয়েছিলেন, বলেছিলেন যে 10, 12টা, 14টা যদি দেয়া যায়, সেই 14টা হচ্ছে ধরেন এই ওপরের এই 14টা। এবার আসছি বিস্তারিত কথায়। তো এই ধীরে ধীরে এর মধ্যেও পেয়ে যাবেন, এই 14টা যে বর্ণনাতে নেই তা নয়। তবে যেমন হচ্ছে এই হেলভেটিকার কথা যদি বলি, এইটা দিয়ে এত বেশি লোগো করা হয়েছে, যেটা মনে হয় অন্য খুব কম ফন্ট আছে যেটা দিয়ে এত বেশি লোগো তৈরি করা হয়েছে, এবং এখনো হচ্ছে। যারা একটু লোগো নিয়ে নাড়াচাড়া করে তারা নিশ্চয়ই নামটা জানে, কিংবা এই যে এই ফন্টটা হারাবারা, তো এইটা সম্বন্ধে ধারণা আছে সাধারণত। অর্গানিক টাইপের যে ভেজিটেবলস কিংবা ঠিক ফুড রিলেটেড অর্গানিক, সামথিং অর্গানিক এরকম যদি হয় এবং সেখানে যদি লিফ ব্যবহার করা হয়, এই ধরনের লোগোতে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। তো এর আসলে অনেকগুলো মানে ফন্ট ফ্যামিলির সদস্য অনেক, তার মধ্যে থেকে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেগুলো সম্বন্ধে একটু জানতে হবে। তো এই জন্য বললাম যে এই যে হেলভেটিকা, এখানে আমি কিছু বলিনি, এই কয়টা আপনারা করবেন কি সহজভাবে এই কয়টা নাম অনুযায়ী ডাউনলোড করে নেবেন। তারপরে আসছি, দেখেন প্রথমে ওর মধ্যে থেকে একটা নাম রেখেছি বদনী, আপনাদের চেনা। এটা কি করতে হবে বা এটা কি কাজ করে, সংক্ষিপ্ত আকারে এখানে লিখে রাখছি ফ্যাশন। আপনারা দেখেন এই লোগোটা নিশ্চয়ই চেনেন, যদিও এটা লোগো নয়, আমি শুধু ওই ফন্ট দিয়ে একটু লিখে রাখছি। এখন চেনা মনে হচ্ছে? তো এই বদনী ফন্ট দিয়ে এবং ফ্যাশন রিলেটেড লোগো এই বদনী ফন্ট দিয়ে করা যেতে পারে।
এখন কথা হলো এরপরে ধরেন আসছি, এরপরে হচ্ছে চপলিন, চপলিন কন্টেম্পোরারি অ্যান্ড ন্যারেটিভ ম্যাগাজিন অ্যান্ড জার্নালস। কি লেখা? কন্টেম্পোরারি অ্যান্ড ন্যারেটিভ ম্যাগাজিনস অ্যান্ড জার্নালস, বুঝতে পারছেন নিশ্চয়ই। তারপরে দেখেন গারামান্ড, আরেকটা ফন্টের নাম, প্রফেশনাল অ্যান্ড টাইমলেস লোগো উইথ এ ফ্লেয়ার অফ পার্সোনালিটি। এখন এই জিনিসগুলো যদি বুঝতে খুব কষ্ট হয় তাহলে আমি বলবো যে একটু সমস্যা আছে তাদের, কারণ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনি কাজ করবেন অথচ ইংরেজি পড়ে বুঝতে পারবেন না, তা কিন্তু হবে না, এইটুকু থাকতে হবে। আচ্ছা, তাহলে এইভাবে বিস্তারিত প্রত্যেকটা ডান পাশেই দেয়া আছে, নিশ্চয়ই আপনারা পড়তে পারবেন এইভাবে। দেখেন ধারাবাহিকভাবে, এবং এই যেহেতু এই শীটটা আমি দিয়ে দেব, যার কারণে আমি পড়ে দিচ্ছি না, কারণ আরও অনেক কথা আছে, এই শীট পড়তে গেলে আজকে সময় হবে না। যেমন দেখেন এখানে হেলভেটিকা আমি দাগ দিয়ে রেখেছি। যেমন এখানে আরেকটা ফন্ট দেখেন, ইউনিভার্স, UNIVER, যদিও ইউনিভার্স যেটা আমরা জানি সেই শব্দটা নয়, এটা একটা নাম। তো এই ফন্টটাও ব্যবহৃত হয় লোগো ডিজাইনের ক্ষেত্রে। এক কথায় এখানে যতগুলো ফন্ট আছে অনেকগুলো ফন্টের আমি নাম লিখেছি। মজার বিষয় হচ্ছে যখনই যে ধরনের ডিজাইন সামনে আসুক না কেন, এর মধ্য থেকে এগুলো পড়ার পরে যখন একটা আইডিয়া থাকবে যে কোন ডিজাইনের জন্য, কোন লোগোর জন্য কোন ফন্ট ব্যবহার করতে হবে, সেইটা অনেকখানি সহজ হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু এত সোজা নয়, এটা দেওয়ার পরে যতটা সোজা হয়ে যাবে এমনিতেই চিন্তায় নিয়ে আসা তত সহজ নয় কিন্তু। আচ্ছা, এখন কথা হলো যে এই যে ক্যালভিন ক্যাভিন যে সিকে এইভাবে তৈরি করেছে, তাহলে অন্য কোম্পানিও যখন লোগো তৈরি করবে তখন কি এই ফন্টটা এইভাবে বসিয়েই কাজ করবে? সেটা কি ঠিক হবে? ধরেন এখানে সিকে ব্যবহার করা হলো, একজন ধরেন ও কে ব্যবহার করলো এমনি, অথবা অন্য যে কোনো কিছুই হতে পারে। এ দেখেন ফন্ট ফ্যামিলি অনেক বড়, এই যে বদনী, MTBT ফন্ট ফ্যামিলি অনেক বড়। ধরেন এটা আমি নিলাম, এখানে দেখেন এটা কিন্তু আলাদা, ফ্যামিলির অন্য সদস্যকে নিলাম, এটা একটা বিষয়। যে তাহলে দেখেন এই কেটা কিন্তু ওর মতো হবে না। এই ক্যালভিন কেভিনের কেটা যেরকম, আপনি যখন ওই ফ্যামিলিরই অন্য একজন সদস্যকে নিয়ে অন্য আরেকটা লোগো তৈরি করবেন, একেবারে হুবহু তো এরকম করা যাবে না, সেটা তো একটা কপি হয়ে যাবে, অনেকটা অন্যভাবেই একটু করতে হবে। কিন্তু ধরেন এই ফন্টটা আপনি ফ্যাশনের জন্য ব্যবহার করছেন, এবং সেইটার মধ্যেও ধরেন ইনিশিয়াল লেটার্সের একটা কে থাকলো, তাহলে দেখেন সেম কিন্তু হয়নি, একই ফন্ট কিন্তু ফ্যামিলির অন্য সদস্যকে ব্যবহার করা হয়েছে, সেই জন্য আলাদা হয়েছে। এটা গেল একটা বিষয়, যে ওই ফ্যামিলির অন্য সদস্যকে ব্যবহার করেও ওই ডিজাইন বা অন্য যে নতুন ডিজাইনটা করা হবে সেটা করা যাবে। সেটা শুধু এই ফন্টের ক্ষেত্রে নয়, অন্য এখানে যতগুলো বর্ণনা দেয়া আছে সবগুলোর ক্ষেত্রেই একই কথা। আচ্ছা, এরপরে হচ্ছে যে যখন মনে হচ্ছে যে না আপনি এটা ব্যবহার করলেন, তো ক্লায়েন্ট মানে বলছে যে না একটু ভিন্ন ফন্ট ব্যবহার করেন, কিংবা আপনার নিজেরই মনে হচ্ছে যে না আমি এইটাতে আর যেতে চাচ্ছি না, একটু অন্য ফন্ট ব্যবহার করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে ফ্যাশনের জন্য আমরা দেখেন কি লিখব, সিমিলার ফন্ট টু
ওটার নাম কি ছিল যেটা দেখলাম? বদনী, BODONI। দেখেন, সিমিলার ফন্ট টু বদনী যখন লিখলাম তখন এখানে বেশ একটা বড় লিস্ট চলে আসছে। এখান থেকে ধরেন আমি যদি প্রথমটা নেই, যদিও এটা ওই ফ্যামিলিরই সদস্য, তাহলে এটা বাদ দিলাম, একেবারেই অন্য একটা কিছু দেখাচ্ছি, FF। আচ্ছা, এটা আমি নিলাম। নেয়ার পরে আমি গেলাম এখানে যে দেখি ফন্টটা আসলে কি। দেখেন, আচ্ছা ডাউনলোডই করি। এটারও ফ্যামিলি আছে, শুধু বোল্ডটা পাইছি আমরা, এটা নিয়েই দেখি। ধরেন ওই ও কেটাই আমি লিখলাম, লেখার পরে আমি এখান থেকে এসি, ফন্টটার নাম কি ভুলে গেলাম, হ্যাঁ, এই যে পাওয়া গেছে, খেয়াল করে দেখেন আমি লিখেছিলাম সিমিলার ফন্ট টু বদনী, এবং খেয়াল করে দেখেন দুইটা কাছাকাছি কিন্তু, তবে সেম নয়, একেবারেই সেম নয়। তাহলে আমরা ফ্যাশনের জন্য বদনীকে যেভাবে ব্যবহার করতে পারি, যেহেতু এটা সিমিলার ফন্ট সেহেতু আমরা এটাকেও ব্যবহার করতে পারি। আমি কি বুঝাইতে পারলাম যে কেমন করে ঠিক স্টাইল ঠিক রেখে এবং এখানকার বর্ণনা অনুযায়ী কেমন করে একটা ফন্ট লিখতে হয়, মানে ওই একই ধরনের ডিজাইনের জন্য ব্যবহার করতে হয়। ফ্যাশন ঠিক আছে, সেম, কিন্তু আমরা বদনীও ব্যবহার করলাম না, বদনীটাই ফ্যাশনের জন্য আমি এখানে বর্ণনায় লিখেছি, কিন্তু আমরা দেখলাম যে আমরা ওইটা ব্যবহার করব না। তাহলে কি করব? সিমিলার ফন্ট টু বদনী যেটা, সেইটা আমরা ব্যবহার করব। তো এইটাই যে ব্যবহার করতে হবে এমন নয়, ওই যে আমরা পেলাম তো একটা চার্ট, একটা লিস্ট আমরা পেলাম, সেখান থেকে আমরা আরও অন্যগুলোও এরকম করে দেখতে পারি। আচ্ছা, আমরা সেটা এখন দেখব না, কারণ সবগুলো চেক করার এত সময় নেই আমাদের। আচ্ছা, দেখিয়েছি, আপনারা এইভাবে নিজেরা করবেন। ঠিক একইভাবে শুধু আমি বলেছি যে আপনাদেরকে সূত্র বলে দেব, সেই সূত্রটাই বলে দিচ্ছি। যেমন এই এই চপলিনের ক্ষেত্রেও আপনারা কি করবেন তাহলে? সিমিলার ফন্ট টু চপলিন, যদি এরকম হয় যে সমসাময়িক কোনো ম্যাগাজিন অথবা জার্নালসের জন্য একটা লোগো করতে হবে, সেক্ষেত্রে আপনারা চপলিন ব্যবহার না করে এই চপলিনের সিমিলার একটা ফন্ট নিয়ে সুন্দর দেখে সেটাকে ব্যবহার করবেন। আচ্ছা, এখন কথা হলো যে এই যে ফন্টটাকে আমরা ব্যবহার করব, আর কিন্তু আমি নিচের দিকে যাচ্ছি না, বুঝতেই পাচ্ছেন যে এগুলো এত বর্ণনা করলে আমাদের ক্লাস কয়েকদিন এটাতেই চলে যাবে, বুঝতে পাচ্ছেন তো? তো এবার আসি যে ফন্টগুলোকে আসলে কিভাবে ব্যবহার করব। যেমন আমরা একটা ওয়ার্ড লিখতে পারি, আপনারাও যে কেউ বলতে পারেন, যে কোনো একটা ওয়ার্ড বলতে পারেন। হ্যাঁ, স্টুপিড দিয়ে কেউ কখনো লোগো বানাবে স্টুপিডিটি দেখানোর জন্য? আচ্ছা, ধরেন এইটা স্টার ফ্যাশন, মনে করেন স্টার ফ্যাশন, এটাকে নেওয়া হলো। নেয়ার পরে যখন আমরা লিখলাম, খেয়াল করে দেখেন, এটাকে আমরা আউটলাইন যখন করলাম,
দেখেন এই এ আর আরটা কিন্তু একদম লেগে লেগে আছে, আবার এখানে কিন্তু ফাঁকাটাকে বড় মনে হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটাকে আনগ্রুপ করার পরে এটাকে একটুখানি ফাঁকা করে দেন, প্রয়োজনে ডান বাম পাশেরটার সাথে সমান রাখার জন্য এখানেও ফাঁকা করে দেন এবং এটার মধ্যেও একটু ফাঁকা করে দেন, যেন উপরের এই স্পেসগুলোকে একটু দেখতে ভালো লাগে। একটা গেল স্পেসিং নিয়ে। তারপর যেটা করা যায় সেটা হলো, ধরেন এই এটা আছে এর মধ্যে থেকে, এই এটার ভেতরের, বুঝাচ্ছি এটা কেন করছি আমি বলছি। দেখেন, আচ্ছা আরো কিছু পয়েন্ট রয়ে গেছে। আচ্ছা এরকমই থাক, আপনারা নিজেদের মতো করে নেবেন। আর যেটা বলেছি যে এইভাবে কিন্তু ফন্ট আঁকানোও সম্ভব, যদি মনে হয় যে একবারেই খুবই মানে যেটাকে কি বলে, আপনি একেবারেই হ্যান্ড রন কিছু করতে চান, তাহলে এগুলোকে এভাবে না রেখে প্রথম কথা হলো যে ফন্টটাকে এইভাবে এডিট করে দেবেন। দেখেন এইটা আর ফন্ট নেই, কেউ আর বলতে পারবে না, এই ফন্টের মালিকও বলতে পারবে না যে এই ফন্টটা আমার, কারণ এই মাঝখানে এই জায়গাটা আর নেই। এবং বেশিরভাগ ক্লায়েন্ট এই জিনিসটা পছন্দ করে যে ফন্টটাকে এডিট করে দেওয়া হোক, সেটা কোনো না কোনো এক জায়গায় হলেও হবে। আশা করি বুঝাইতে পারছি। একটা বিষয় গেল। তারপরে যেকোনো কাজের ক্ষেত্রে ফন্ট এডিট করে দিলে সেটা ক্লায়েন্ট খুশি হয়। হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে যদি মানে লোগোর ক্ষেত্রে এটা ভালো ডিজাইনাররা করেই, আর যারা তো মানে হলেই হয় তাদের ব্যাপার আলাদা। আর যদি আমি আরও একেবারে স্টার ডিজাইনারদের কথা বলি, কিংবা কি বলা যায় মার্কেট প্লেসের ক্ষেত্রে টপ রেটেড যেটা আমরা বলি, সেটা যদি হয় তারা তো এটাকে এভাবে ব্যবহারই করবে না। দেখেন তো, আমি আপনাদেরকে করে একটু দেখাই, এটা কি খুব কঠিন কাজ? মোটেই না। আচ্ছা এটা নিলাম, আঁকালাম, যেটা শিখিয়েছি সেটা অ্যাপ্লাই করি নিজেও। কালারটাকে চেঞ্জ করে নিতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা নিলাম, আমি খুব ধীরে ধীরে কাজ করতেছি, কারো যেন বুঝতে কোনো সমস্যা না হয়। তো এই যে এত ধীরে ধীরে আঁকলাম, তারপরেও কি অনেকটা সময় লেগে গেল এটা আঁকতে? একেবারেই না। এবার নিচেরটাকে সরিয়ে দেব। আচ্ছা ওটাকে নিচের থেকে আঁকলেই ভালো হতো, হোক যা হয়েছে। ধরেন এটাকে একটু অন্য রঙেই রাখি বোঝানোর জন্য। দেখেন তো এইটা আঁকার পরে যেরকম এটা স্মুথ হলো, এগুলো কি সেরকম আছে? যতটা সুন্দর লাগতেছে এইটাকে, এগুলো কি ওই রকম আছে? এই এস টি আর এগুলো ওই রকম নাই, সম্ভব না।
পুরো ফন্টের জুম করলে দেখা যায় যে অনেকটা ফাটা, তারপর হ্যাঁ, অনেক অনেক bold। সমস্যায় রয়ে যায় যেগুলো খালি চোখে দেখা যায় না, কিন্তু জুম করলে তখন বোঝা যায়। তো এই মেন যে একটা হতে পারে যে ফন্টের স্টাইল। হ্যাঁ, সেটা তো অবশ্যই, সেটা অবশ্যই। অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে একবার ধরো তো, বেশি অ্যাঙ্কর কি থাকে? ফন্টের স্টাইল তো অবশ্যই সব তো আর এরকম প্লেন হবে না, কিন্তু ডিজাইনের উপরে নির্ভর করে, যেহেতু লোগো ডিজাইন সেই জন্য যতটা ঠিক মানে যা তাই সেখান থেকে একটু দূরে থাকা যায়, যতটা একটু কাস্টমের দিকে থাকতে হবে, একটু কাস্টমাইজড করতে হবে, কাস্টমাইজ করতে হবে। তো যার ফলে এই যে এটা যদি এইরকম হয় তাহলে এটারও নিচে এইরকম দিতে হবে, সবগুলো সেম হতে হবে, যেটাকে বলে যে ব্যালেন্স ঠিক রাখতে হবে। ব্যালেন্সিংটা আসলে শুধু যে এই যে উপরে একটার সাথে এই যে উপরের লাইন মেলেনি এটাই শুধু ব্যালেন্সিং এইরকম নয় কিন্তু, কিংবা সবগুলোর মাঝখানে স্পেস সমান নয় এটাই কিন্তু ব্যালেন্সিং নয়। ব্যালেন্সিং হচ্ছে এটাও, যেমন হচ্ছে নিচেরটা আমার এটার এই এর নিচেরটা যেরকম এই আর এর নিচেরটা সেরকম নয়, কিংবা টির নিচেরটা সেরকম নয়, এটাও কিন্তু ইমব্যালেন্স বোঝায়। আচ্ছা, তাহলে এটা একটা বিষয় গেল। তারপরে যখন কোনো কিছু বোল্ড করতে হবে লোগোর ক্ষেত্রে, ধরেন একটা বোল্ড কোনো কিছু করলেন, বুঝতেই পারছেন বোল্ড মোটা বোঝায় বা একটু লাউড বোঝায়, স্ট্রং বোঝায়, এরকম যখন কোনো কিছু বোঝায়, দেখাচ্ছি এটাই লেখ। তারপরে আমি এখান থেকে ধরেন এটাই আমি ব্যবহার করলাম। আবার নিচে আমি একটু হতেই পারে যে ট্যাগ লাইন এত বড় হবে, একটা লোগোর উপরে তো ছোট কিছু থাকতে পারে, আবার নিচে অনেক কথাই থাকতে পারে, তাদের কোম্পানির ট্যাগ লাইনটা বড় হতে পারে। এইটা এখানে মানানসই হবে না, কারণ হচ্ছে এইটাকে যখন আমরা ছোট করে দেখব তখন দেখেন নিচেরটা আর পড়া যাচ্ছে না। পড়া যাচ্ছে, স্টার ঠিকই পড়া যাচ্ছে, কিন্তু নিচে কি লেখা আছে পড়া যাচ্ছে না। তাহলে কি করতে হবে, এই ফন্টটাকে চিকন করে দিতে হবে, এই মোটা আর রাখা যাবে না। এই যেমন এখানে আছে ব্ল্যাক, তো ব্ল্যাক তো অনেক মোটা, এখান থেকে যতটা লাইট ব্যবহার করা যায়, এবং এর মাঝখানের স্পেস বাড়িয়ে দিতে হবে। প্রত্যেকটা লেটার্সের মাঝখানে যে স্পেস আছে এইটাকে বাড়িয়ে দিতে হবে। ধরেন এটাই রাখলাম, রাখার পরে এটাকে আমি আবারও ছোট করে দিলাম। এবার আমি ছোট করি, দেখেন এবার কিন্তু পড়া যায়, অনেকটাই পড়া যায়। আচ্ছা, আর একটা বিষয় গেল। আর ব্যালেন্সিং নিয়ে যেটা বলছিলাম সেটা হলো এই ফন্টের ক্ষেত্রে স্পেসিং একটা বিষয় বললাম, সেই স্পেসিংটার মধ্যে এটাও পড়ে। যেমন সাধারণত লোগো তৈরি করার সময় গ্রিড দিয়ে কাজ করবেন, এই যে শো গ্রিড। এখন এই গ্রিড দিলে কি হবে, আমরা খাতায় যেটা আঁকিয়ে নেই অনেক সময় ঠিক স্কেচ করার জন্য, এই রকম করে চার কোণা ঘর বানিয়ে সেই জায়গায় আমরা আঁকাই। আঁকানোর পরে সেটার উপরে আমরা ইলাস্ট্রেটরে তার উপর দিয়ে আমরা আঁকি। কিন্তু যদি আমরা গ্রিডের উপরে কাজ করি,
স্কেচ তো স্কেচই, ওটা তো হাতেই করতে হবে, এটা করাবো সামনে কয়েক ক্লাস পরেই। তো এটার সুবিধা হলো এটা করতে গেলে আবার গ্রিড ব্যবহার করতে গেলে এটা করতে হবে, ভিউ থেকে স্ন্যাপ টু গ্রিড এটা করে দিতে হবে, এটাতে একটা টিক দিয়ে দিতে হবে। তাহলে হবে কি, আমরা যখন এই টি লেটারটাকে টেনে নিয়ে যাব, দেখেন গ্রিড পর পর যাবে। কি ব্যাপার, ভিউ থেকে, হ্যাঁ গ্রিডই তো দেওয়া আছে। এই উইন্ডোজ 10 কি বলবো, এতই ঝামেলা করতেছে আমার, এটা মানে বলার বাইরে। উইন্ডোজ 11 এই যে নিয়ে যাচ্ছে, দেখেন একটা লাইন অনুযায়ী নিয়ে যাচ্ছে, আমরা ঠিক যেখানে এই যে এই গ্রিডের ওপরের যে ঠিক যেটা একটু ডার্ক লাইন, সেই জায়গায় যেতে চাচ্ছি, এই যে ওপরের গুলোতে কিন্তু অটোমেটিক্যালি নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন যদি আমি ডান পাশে ঠিক রাখি, ধরেন এই যে এই লাইনটাকে ঠিক রাখলাম, এবং আমি একটা করে গ্রিড, একটা করে ব্লক পর পর সাজাবো, তাহলে আমাকে এটাকে আরেকটু, হ্যাঁ এই দেখেন, আবার এই পাশে আবার সেক্ষেত্রে ঠিক নাই। তো এটা এইভাবে করা যাবে না, কারণ লেটার্সগুলো তো আর সমান ইয়েতে নাই, মানে কি বলে, উইথ যেটা এই লেটারগুলোর সেগুলো সেম না আর কি। যার কারণে যখন আমি এখানে নিচ্ছি তখন এর মাঝখানে স্পেসিংটা কম হয়ে যাচ্ছে। তো এটা এইভাবে না করলেও চলবে, অন্যভাবে করা যায়, আপনাদেরকে দেখিয়েছি, মনে আছে কিনা একটু দেখিয়ে দিই আবার। তা ওইটা আবার তখন অফ করতে হবে, গ্রিডটা করার পরে এই যে এখান থেকে এই যে এখানে যদি ক্লিক করি, তাহলে মাঝখানের এই দূরত্ব, মানে প্রত্যেক একটার থেকে আরেকটার যে দূরত্ব, এটা ঠিক হয়ে যাবে। এ থেকে আর, এ থেকে টি, তারপর হচ্ছে এস থেকে টি, এর মাঝখানে যে দূরত্বটা ঠিক হয়ে গেছে। এখন এটা বড় হাতে চলে যাবে, এগুলো তো নিচে যাবে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। এখন মনে হবে যে এটা ওপরের ইয়েতে এই রাউন্ড যেগুলো আসলে সব বলা দরকার, না হলে আবার পরে যায় ঝামেলায় পড়বেন। যে অক্ষরগুলো রাউন্ড হয়, যেমন এস, এই ওপরেরটাও রাউন্ড, নিচেরটাও রাউন্ড, এগুলো একটু অন্য লেটার্সগুলোর চাইতে, যেগুলো সমতল সেগুলোর চাইতে একটু বড় থাকে, না হলে এগুলোকে যদি সমান করি না, চোখে দেখতে ছোট মনে হবে। ধরেন এরকম দিলাম, ওপরেরটাকে নামিয়ে সমান করে দিলাম, যখন এইটাকে চোখে দেখা হবে তখন ওই এসটাকে ছোট মনে হবে, সেই জন্য ওটা ওই রকমই করা থাকে। মানে জ্যামিতিকভাবে ঠিক আছে, কিন্তু চোখে দেখলে মনে হবে যে এটা তো ঠিক নাই। তো চোখের দেখাটা হচ্ছে প্রথম বিষয়, কারণ হচ্ছে শেষ পর্যন্ত তো কেউ মেপে মেপে দেখে না, এই ক্ষেত্রে চোখের দেখাটা। কিন্তু অন্য, যেমন এই যে স্পেসিং এর ক্ষেত্রে, এখানে মনে হতে পারে এই টি এবং এ এর মাঝখানের দূরত্ব তো সমান নয়, আসলে সমান। কিভাবে দেখেন, এই জায়গায় আমি এই দুটার মাঝখানে যেটা একটা দাগ দিয়ে নিলাম, দূরত্বটা আবার এখানে নিলাম, দেখেন একদম সেম, এই যে ওপরে আর নিচের ব্যাপারটা, তো সেই জন্য। তো যদি মনে হয় যে এটাকে ঠিক করে নেবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ডান পাশে ঠিক করা যাচ্ছে না, এই ক্ষেত্রে যেটা সহজ উপায় এর সাথে ম্যাচ করার জন্য, সেটা হলো দেখেন, মানে ব্যালেন্স কিভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি। আপনি ফন্ট থেকে বের হয়ে আসলেন এবং এখানে যা আছে সেখানে ব্যালেন্সিংও হয়ে গেল। ধরেন এটা নিলাম, আবার এই লেটার্সগুলো সমান নিতে হবে। আমি নিচ্ছি,
আচ্ছা, টির সমান নেই, তাহলেই হয়ে যাবে। কয়েকদিন পর পর কিছু আপডেট আসে, সেগুলো একটু ভালো, আবার দেখা যায় যে আবার মানে এই কবে 11 ঠিক হবে আমি জানি না। আর উইন্ডোজ দেওয়ার মতো ইচ্ছেও এখন নাই। আচ্ছা, তাহলে এবার দেখেন, এবার যদি আমরা মাঝখানের স্পেসিংগুলোকে সমান করি, দেখেন এবার দেখেন সবগুলোর মাঝখানের স্পেসিং ঠিক আছে। এইটাকে এইভাবেও রাখা যাবে এই হিসাবে, আবার যদি মনে করেন না এইভাবে রাখবেন তাহলেও রাখা যাবে। সেক্ষেত্রে কি করতে হবে, এই যে আর এর সাথে এখানে মেলাইতে হবে। এই সব বিষয়গুলো একটু লক্ষ্য করতে হবে। এই যে আর এর যেখানে, এই যে এখানে এরকম আছে, এর সাথে মেলায়া, হ্যাঁ এই আর এর সাথে মেলায়া এখানে ঠিক করতে হবে। আপনার মাঝখানে এই স্পেসিং এর যে সমস্যা, এটাও সমস্যার সমাধান হয়ে গেল। এটাকে যদি আপনি চান যে না এরকম একবার বেশি স্ট্রং মনে হচ্ছে, একটু সফটওয়্যার দরকার, সেটাও করতে পারবেন। এই যে এই ওপরের দুই কর্নারকে ধরে এইভাবে একটু সফট করে দিতে পারবেন যদি মনে হয়। তাহলেও কিন্তু দেখেন আপনার ফন্ট আগেরটাই ঠিক থাকলো, এটা একটু চেঞ্জ হয়ে গেল এবং মাঝখানে এটা কাস্টমাইজড হয়ে গেল, এবং কেউ বলতে পারবে না যে আপনি একটা কিছুকে কপি করেছেন। আরও কিছু বিষয় আছে ফন্টের, যেমন ধরেন আমি লিখলাম, এটা একটা ক্লাসে একটুখানি হিন্টস দিয়েছিলাম, তারপরে মনে আছে কি না, আচ্ছা এটা লাগবে না। সেটা হলো একই ফন্টের মধ্যে কিন্তু ক্যারেক্টারের মধ্যে একটু আলাদা কিছু করা যায়, সেটা করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, ও আচ্ছা গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে হয়েছে, আসলে সব মনে করা একসাথে তো মুশকিল, কাজ করতে গেলে তখন মনে হয় একের পর এক। আচ্ছা ধরেন এই ফন্টটা নিয়ে আমি কাজ করতেছি, এই যে যে ফন্টটা নিয়ে আমি এই মুহূর্তে কাজ করতেছি, এটা একটা ডিফল্ট ফন্ট এবং এটাও অনেক ব্যবহৃত হয়, এই ফন্টটাও অনেক ব্যবহৃত হয়। তো ধরেন আপনি এইটা নিয়েই কাজ করতেছেন এবং আপনি একটা ব্র্যান্ডিং করতেছেন, করতে যেয়ে এর মধ্যে থেকে একটা লেটার নিয়ে আপনি ব্র্যান্ডিং করবেন। তাহলে ধরেন এর মধ্যে থেকে আপনি টিটা নিতে পারেন, ইটা নিতে পারেন, এক্সটা নিতে পারেন, যেটা মন চায়, যেটাকে নিয়ে আপনি ভালো খেলতে পারবেন। কারণ এটা হলো এই লোগো তৈরিটা হচ্ছে ঠিক ওই জিনিসটা নিয়ে খেলা, কে কত সুন্দরভাবে খেলতে পারে। তাহলে এখান থেকে যেটা করতে হবে, ধরেন আপনি, এটা মোস্ট ইউজড, এটা এত মানে ব্যবহার করা যাবে না, কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, এটা অনেক মানে অনেক লোগোতেই এরকম ব্যবহার হয়েছে, অতএব এটা কেউ করেন না। এই যে এটাকে ধরেন আপনি তুলে দিলেন, বাম পাশটাকে শুধু তুলে দিলেন, কিন্তু পড়তে কিন্তু কোনো সমস্যা হবে না যে এটা টেক্সট এখানে লেখা। এবং আরও একটা বিষয়, যখন আপনি কোনো কিছু নিয়ে কাজ করতে যাবেন, যেমন ধরেন আমার একটা লোগো আছে কিল, কে
আই ডাবল এল, কিল। যাদের ফেসবুকে একটু হয়তো আমার পোস্ট দেখার অভ্যাস আছে তারা হয়তো দেখেছেন, কিংবা ড্রিবলেও আছে শর্ট, যদি সম্ভব হয় সময় সুযোগ থাকে দেখে আসবে। তো এইটা যখন আমি করতে গেলাম, এই আইটাকে আমি একজন মানুষ হিসেবে চিন্তা করলাম, এই আইটাকে নিয়ে আমি খেলবো, এবং করলাম কি, একজন মানুষকে হত্যা করলে সে আর দাঁড়ায় থাকবে না, সে পড়ে যাবে। তাহলে একটা জিনিস হতে পারে যে এইভাবে পড়ে গেল, দেখেন এতে কিন্তু বুঝতে সমস্যা হয় না যে এটা কিল, কিন্তু এই আইডিয়াটা কেউ আগেই ব্যবহার করছে, তাহলে এটা তো আমি ব্যবহার করে আর লাভ নাই, এটা তো একজন ব্যবহার করছেই। তাহলে আমাকে একটু ভিন্ন কিছু করতে হবে। তাহলে আমি কি করলাম, এটাকে পুরোপুরি ফেলে না দিয়ে, যেহেতু এখানে কে আছে দাঁড়িয়ে, তার গায়ে আমি একে ফেলে দিলাম, যে ওর সাথে ও হেলে পড়ে আছে, এবং সেই হেলে পড়েটা, এই কে এর যে এই টানটা, এই যে এই টানটা, এগুলো একটু খেয়াল করতে হবে। এই যে টান, এই অনুযায়ী, অর্থাৎ এটা যে কোণে হেলে আছে, আমি এটাকেও সেই কোণে হেলে দিলাম, দেখেন, এবং সেই অনুযায়ী এটাকে একটু বাড়িয়ে দিয়ে, আচ্ছা থাকে পর্যন্ত, তারপরে এটাকে আমি এই জায়গায় করলাম কি, মানে এখানে তো আর লোগো করছি না, যার কারণে এত কিছু করা সম্ভব না, অনেক সময়ের দরকার। বুলেটের একটা আঘাত লাগলে যেরকম হয়, কে এর ওই জায়গায় ওরকম করে দিলাম, এবং এটাকে মাথাটা বুঝলাম, এবং ব্লাস্ট বুম এরকম কিছু একটা ওখানে চিহ্ন দিয়ে দিলাম, এবং রক্তের রং যেহেতু লাল, সেই জন্য ওখানে লাল করে দিলাম। আচ্ছা, ঠিক সেই রকম একটা লেটার নিয়ে ব্র্যান্ডিংয়ের জন্য ওই ফন্ট নিয়ে একটু খেলতে হবে। ধরেন এখানে আমরা ই নিয়ে খেললাম, কিন্তু দেখা গেল যে এই ইটা বহুল প্রচলিত, তাহলে কি করব, মানে এই রকম ই অনেক জায়গায় করা হয়েছে, তাহলে এটা করে তো খুব ভালো ফিডব্যাক পাওয়া যাবে না। তাহলে এটাকে আমরা একটু ফ্ল্যাগ বানিয়ে দিই, দেখে কি হয়। সামান্য, কিন্তু এটা করতে যেয়ে দেখলাম যে কেমন যেন ভাল লাগে না, এই যে মনে হচ্ছে এখানে মোটা হয়ে গেছে, এই মাঝখানে চিকন হয়ে গেছে, বেশি ভালো লাগতেছে না। তাহলে সেটা যদি আমরা ঠিক রাখতে চাই, এই অবস্থায় আসলে ঠিক করা সম্ভব নয়। তাহলে এটা ঠিক করতে গেলে আমাদেরকে করতে হবে কি, বিভিন্ন স্টেপ, আসলে ওই যে বললাম যে মানে খেলতে হবে। এটার জন্য এই সমস্যাগুলো আমি দেখে আসছি, সেই জন্য আগের থেকে আমার মনে হচ্ছে যে এই করা লাগবে, এই করা লাগবে, কিন্তু আপনাদের তা মনে হবে না, কারণ আপনারা তো এই সমস্যাগুলো ফেস করে আসেননি, মানে এই কাজগুলো করেননি। যেমন এটাকে একটু বড় নিতে হবে, একদম এর সমান নেওয়া যাবে না, কেন দেখাচ্ছি। আরে আরে, আবার ডুপ্লিকেট হয়ে আছে কখন। আচ্ছা, ধরেন এটাকে আমি একটু বড় নিলাম, এবং ওই রকম উইথটা ওই রকম। এবার এটাকে আমি 3টা করলাম, শুধু বোঝানোর জন্য করতেছি, চাপাচাপি হয়ে গেল। বেশি, আচ্ছা ধরেন এরকমই থাক। এবার আমরা এখান থেকে যদি যাই, ফ্ল্যাগে গেলাম, তারপরে আছে ওয়েভ, এই অবস্থায় তো কাজ করবে না। দাঁড়াও তো, দাঁড়াও,
মাথায় আনতে হবে এখানে কি করতে হবে। হ্যাঁ, এবার হয়েছে। এবার দেখেন, এবার কিন্তু আর আগের মতো এরকম মোটা চিকন হয়ে যায়নি, মানে এক জায়গায় মোটা হবে এক জায়গায় চিকন হবে সেরকম হয়নি। নেয়ার পরে এখন এটাকে কমপ্লিটলি এক্সপ্যান্ড করে দেব। তারপরে এই যে এর মধ্যে আবার দাগ দেখা যাচ্ছে, কিছু নয়, এখান থেকে এরকম ইউনাইট করে দিলে আর কিছু দেখা যাবে না। এখন এর মধ্যে যত দূর নেয়ার ইচ্ছা নেওয়া যাবে। এবার কিন্তু আর ওরকম নেই, কিংবা এটা কিন্তু ইর মতো হয়েছে, বা এখানে যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু বোঝা যাবে যে এটা ই হয়েছে। এখন আমি তো ইটাকে এরকম করে দেখে দিলাম, এক্সটাকে নিয়ে যদি করতে হয় তাহলে প্রত্যেকটা অক্ষরকে নিয়ে দেখে দিলে তো হবে না, কিংবা আপনারা যদি ওই কাজটাই করেন তাহলে তো হবে না। আপনাদেরকে ঠিক নতুন করে খেলতে হবে যে এই ইটা আমি এরকম রাখবো না ওরকম রাখবো, কেমন রাখবো। এবং তার জন্য খাতায় একটু আঁকাআঁকি করা শিখতে হবে, যে খাতায় কেন আঁকতে হবে যেদিন দেখাবো সেই দিন ওইটার গুরুত্বটা পরিষ্কার বুঝাবো, বা নিজেরা ইতোমধ্যে আপনারা জানেন যে আসলে কেন খাতায় আঁকতে হয়। তারপরেও আমি যেভাবে বুঝি সেইটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, ফন্ট নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। অনেকটা ডিটেইলসে দেখলাম, খুবই ভালো লাগলো। ভিডিওটা আবার রিপিট করলে ইনশাআল্লাহ আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমি মনে করি যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। আমি জানেন যে আমি কিন্তু হুট করে মানে বা ওই ফেসবুকে যখন শেয়ার করি তখনও কিন্তু বলি না যে এটা গুরুত্বপূর্ণ, এটা দেখা লাগবে, এই অভ্যাস আমার নাই। মানে যেটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, তো যেটা গুরুত্বপূর্ণ সেটাকেই আমি গুরুত্বপূর্ণ বলি। অযথা মানুষকে ধোঁকা দেওয়ার বা মানে ক্লিক বেইট যেটাকে বলে ওগুলো একেবারেই নাই আমার মধ্যে, ওগুলো করা যাবে না। যাই হোক, একটা থাম্বনেইল পর্যন্ত আমি ওইভাবে তৈরি করি না, বেশিরভাগ ক্ষেত্রেই দেখেন। হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো যখন পড়বেন না, আপনাদেরকে এটা যখন দেবো, এগুলো যখন পড়বেন মানে অনেক মজা পাবেন, মনে হবে যে আরে এ তো অনেক সহজ হয়ে গেল। এই যে এটা এই জন্য, এই ফন্টটা এই জন্য, কিংবা এর সিমিলার একটা ফন্ট ব্যবহার করা যায়, কিংবা একটু এডিট করে দিলেই সেটা একটা সুন্দর কিছু হয়ে যায়। মানে যত একটা জিনিস আছে না, যে একটা ঘড়ি আপনি কিনলেন, ওইটাতে যদি বেশি ফাংশন থাকে ওইটা তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি, আর ওইটাতে যদি ফাংশন কম থাকে তাহলে ওইটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম। তো সিম্পল যে কোনো কিছুই মানে যত চেষ্টা করা যায় সিম্পল করার, এবং এডিটটাও যত পারা যায় কম করার, কম এডিট করে সেটাকে সুন্দর করা, এটা হলো সবচাইতে মানে ইফেক্টিভ ওয়ে টু মেক এনিথিং প্রিশাস অর ইন্টারেস্টিং অর ভ্যালুয়েবল, এরকম আমি যেটা মনে করি। মানে লেস এডিট মোর ইফেক্টিভ, এরকম। তা আজকে এ পর্যন্তই থাক, আবার আগামী ক্লাসে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা